স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আমি প্রথমেই তোমাদের অভিবাদন জানাচ্ছি ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজকে তোমাদের পছন্দের তালিকায় রেখে ভর্তি হওয়ার জন্য। কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে আমাদের ফর্মালি ক্লাস হওয়ার কথা ছিল ক্লাসরুমের মধ্যে। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্বের ন্যায় আমরাও আজকে স্তব্ধ প্রায়, তাই বাধ্য হয়েই শ্রেণী পাঠ্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা শ্রেণীকক্ষের বাইরে অনলাইন কার্যক্রম শুরু করছি। গোটা দেশেই আজকে তোমাদের জন্য অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী। এরই ধারাবাহিকতায় আমরা ক্লাসের সূচনা করব আজকে। আমরা আজকে যে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একেবারেই সূচনা করব। যে বিষয়টি বা যে কাজটি আমরা করতে যাই না কেন সেই বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা আমাদের খুব আবশ্যক বলে আমি মনে করি। না হলে আমাদের যে অর্জন সেটি পূর্ণতা পাবে না বলে আমার বিশ্বাস। যেহেতু আমরা অর্থনীতির ছাত্র, অর্থনীতি পড়তে যাচ্ছি, সেই কারণে অর্থনীতির বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। এর লক্ষ্যেই আজকে আমি শুরু করব অর্থনীতির বিষয়ের পাঠ্যক্রম। অর্থনীতির সংজ্ঞা কী, অর্থনীতি বলতে আমরা কী বুঝি। আমরা প্রাত্যহিক জীবনে খেয়াল করলে যদি একটি ভালো করে খেয়াল করি তাহলে দেখব আমাদের জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত এই যে জীবনব্যাপী যে সময় আছে, এই জীবনব্যাপী আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অভাবের সম্মুখীন হই। অভাবে পরিপূর্ণ আমাদের জীবন। একটি অভাব পূর্ণ হলে দেখা যায় আরও নতুন নতুন অভাব সৃষ্টি হয়, এটি শেষ হওয়ার নয়। আবার একদিকে এই যে অভাব আছে, এই অভাব পূরণের যে উপকরণ সেটির খুবই স্বল্পতা আছে। অভাব, তাহলে যদি আমরা অর্থনীতির পরিভাষায় অভাবের স্বল্পতা যেটা বলি, অভাব পূরণের যে উপকরণ সেটিকে বলি আমরা সম্পদ। অভাব পূরণের উপকরণ অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতা আছে, কিন্তু অভাব হলো আমাদের অসীম। দুটি বিপরীতমুখী বিষয়। এই দুটির সমন্বয় কিভাবে সাধন করা হয় বা কীভাবে সমন্বয় সম্ভবপর হয়, বা দুটি বিষয়ের মধ্যে কীভাবে সমন্বয় সাধন করে আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি, এই বিষয়টি আলোচনা করার মূল লক্ষ্য হলো অর্থনীতির লক্ষ্য। আমরা দেখব এখানে যেটি স্লাইডে আমি লিখেছি যে মানব জীবনের অভাব অসীম এবং তা পূরণের জন্য আবশ্যকীয় সম্পদ সীমাবদ্ধ। যে কথাটি আমি বললাম যে আমাদের জীবনে অভাবের কোনো সীমারেখা নেই, কিন্তু অভাব পূরণের জন্য যে সম্পদ বা উপকরণ সেটি সীমাবদ্ধ। এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে মূলত অর্থনীতি শাস্ত্র হিসেবে মর্যাদা লাভ করেছে। এই দুটি বিষয়কে নিয়ে অর্থনীতির যত আলোচনা। আমরা যদি খেয়াল করি যে মানুষ তার অস্তিত্বের বিকাশ ও মান তার অব্যাহত রাখতে এবং তার অসংখ্য অভাব পূরণের জন্য যে প্রচেষ্টা চালিয়ে আসছে, তার ফলে অর্থনীতি জন্ম হয়েছে। অর্থাৎ যে কথাটি আমি বললাম যে আমাদের অভাব অসীম এবং এই অভাব পূরণের যে সম্পদ সেটি সীমাবদ্ধ। এই দুটির মধ্যে কিভাবে সমন্বয় সাধন করে আমাদের জীবনকে সুন্দররূপে আমরা পরিচালনা করতে পারি, সমাজকে কিভাবে সুন্দররূপে পরিচালনা করি, এই আলোচনাই হলো অর্থনীতির মূল বিষয়। আমরা অর্থনীতির সংজ্ঞার দিকে যদি খেয়াল করি যে অর্থনীতির আসলে সঠিক সংজ্ঞা কী, এই বিষয়ে এখনও অর্থনীতিবিদগণ একমত হতে পারেনি। প্রাচীনকালে অর্থনীতিবিদ যেভাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন, বর্তমানে অর্থনীতিকে ঠিক আলাদাভাবে সংজ্ঞায়িত করছেন। অর্থাৎ সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনীতির সংজ্ঞা পরিবর্তিত হচ্ছে। অর্থনীতির সম্পদ সম্পর্কে আজকে চূড়ান্ত যে কথা সেটি এখনও বলা সম্ভব হয়নি যে এটিই অর্থনীতি। যে মানব সভ্যতা এবং মানব সমাজের অগ্রগতির সাথে সাথে মানুষের ধ্যান ধারণা, অনুশীলন, কর্মপদ্ধতি ইত্যাদি পরিবর্তন সাধিত হচ্ছে। এর ফলশ্রুতিতে কী হচ্ছে, অর্থনীতির সংজ্ঞা পরিবর্তন হচ্ছে। মানুষের যে কর্মপদ্ধতি, মানুষের জীবন ধারণ পদ্ধতি, এগুলির পরিবর্তনের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, আমাদের অভাববোধেরও পরিবর্তন হচ্ছে। অভাবের যে
ধারাবাহিকতা বা অভাবের ধরনের পরিবর্তন হচ্ছে। এর ফলে কী হচ্ছে, অর্থনীতির সংজ্ঞা পরিবর্তিত হচ্ছে। যে কারণে অর্থনীতির সঠিক সংজ্ঞা বা গ্রহণযোগ্য সংজ্ঞা কোনটি, এ পর্যন্ত এ বিষয়ে অর্থনীতিবিদগণ একমত হতে পারেননি। আমরা যদি প্লেটো, এরিস্টটল এই সময়ের দিকে খেয়াল করি, প্লেটো এবং এরিস্টটল প্রমুখ দার্শনিক অর্থনীতি বলতে মূলত কি বলেছেন, গৃহস্থলের কার্যকর্মকে অর্থনীতি বলে অভিহিত করেছেন। আমরা অর্থনীতির যে ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স, এই শব্দটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই শব্দটি এসেছে গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে। যার শব্দ অর্থ হলো, বাংলা অর্থ হলো গৃহস্থালী ব্যবস্থাপনা, অর্থাৎ হাউস হোল্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ একটি গৃহের বা পরিবারের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটি নিয়েই অর্থনীতি আলোচনা করেছেন বলে প্লেটো এবং এরিস্টটল যে প্রমুখ সমসাময়িক যে দার্শনিকবিদগণ ছিলেন তাদের মতামত। একটি গৃহের পরিবারের সদস্যগুলি কে কী কাজ করবে, তাদের উপার্জিত অর্থ কিভাবে ব্যয় হবে, কে কোন কাজ করবে, এগুলি নির্ধারণ করাই ছিল সেই সময়ে অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয় বা অর্থনীতির মূল কাজ। এই সময়ের প্রেক্ষাপটেই অর্থনীতির যে সংজ্ঞা সেটি পরিবর্তন হচ্ছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদকে অর্থনীতি থেকে মূলত কী করেছেন, সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তাদের মূল বক্তব্য অর্থনীতি মূলত আলোচনা করবে সম্পদ নিয়ে, এর বাইরে তাদের তেমন আলোচনার বিষয় নয়। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে অ্যাডাম স্মিথ 1776 সালে তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন, এতে বলেন তিনি যে অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয় হল জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ উদ্ভাবন করা। অর্থাৎ একটি জাতি বা দেশের সম্পদের প্রকৃতিটি কীরকম, কোত্থেকে পাওয়া যাচ্ছে, সেই সম্পদটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে পাচ্ছি, এগুলি নিয়ে আলোচনা হলো অর্থনীতির মূল বিষয়। এটি অ্যাডাম স্মিথের মত। এবং তিনি আরও বলেছেন অর্থনীতি হলো মূলত সম্পদের বিজ্ঞান। অর্থনীতি মূলত আলোচনা করবে কি নিয়ে, সম্পদ নিয়ে। সম্পদ কীভাবে আহরিত হবে, সম্পদ কীভাবে ব্যয় করব, এই দুটি নিয়েই মূলত হচ্ছে অর্থনীতির মূল কার্যক্রম অ্যাডাম স্মিথের মতে। এবং এই অ্যাডাম স্মিথের যে আলোচনায় 1776 সালে তার যে বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থ রচনার পর থেকেই মূলত অর্থনীতি একটি আলাদা শাস্ত্র হিসাবে পরিগণিত হবে, অভিহিত হবে বা পরিচিতি লাভ করে। এই কারণেই অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক হিসেবে গণ্য করা হয় বা বিবেচনা করা হয় বা বলা হয়। অ্যাডাম স্মিথের সঙ্গে সহমত পোষণ করেছেন ক্লাসিক্যাল অর্থনীতি ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল, জে.বি. শে প্রমুখিত অর্থবিদ। তো অ্যাডাম স্মিথের সঙ্গে সহমত পোষণ করে বলেছেন যে অর্থনীতি হলো মূলত সম্পদের বিজ্ঞান, এবং সম্পদের বিজ্ঞান হিসেবে তারা এই অর্থনীতিকে স্বীকৃতি দিয়েছেন। কালের পরিক্রমায় নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল, ক্যানন, পিগু এই অর্থনীতিবিদ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান নামে অভিহিত করেছেন। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতির সম্পদের বিজ্ঞান যেটি বলেছেন তাদের সঙ্গে তারা দ্বিমত পোষণ করে নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান নামে অভিহিত করেছেন। এবং মার্শাল তার সংজ্ঞায় বলেছেন যে অর্থনীতি হলো মানুষের জীবনের সাধারণ কার্যাবলীর পর্যালোচনা। মানুষ তার যে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে যে সমস্ত কার্যাবলী করে থাকে, যে সমস্ত কাজ করে থাকে, সেগুলি নিয়ে আলোচনা মূলত করে থাকবে অর্থনীতি। এখানে মানুষের জীবনে কার্যাবলী বলতে যেটি বোঝানো হয়ে থাকে, যে কার্যাবলীর সঙ্গে অর্থ জড়িত বা সম্পদ জড়িত। অর্থাৎ একজন মানুষ কিভাবে সম্পদ অর্জন করছে এবং সেই সম্পদ কিভাবে ব্যয় করছে, সেগুলো নিয়েই অর্থনীতি আলোচনা করবে। এটি হলো মূলত আলফ্রেড মার্শাল তথা নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতামত। অর্থাৎ মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়েই আলোচনা করবে অর্থনীতি। এটি হলো নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতামত বা মতে, তাদের মতে অর্থনীতি। অর্থনীতির চিন্তার জগতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন আধুনিক অর্থনীতিবিদ লর্ড জেমস কেইন্স। তিনি বলেন যে সমাজের আয় এবং নিয়োগ কিভাবে নির্ধারিত হয় তা পর্যালোচনা করা অর্থনীতির কাজ। কেইন্সের মতে অর্থনীতি হলো সীমাবদ্ধ সম্পদ এবং আয় ও নিয়োগ নির্ধারণকারী বিষয়সমূহের প্রশাসনিক পর্যালোচনা। তাহলে কেইন্সের মতে যেটি হলো যে সমাজের আয় এবং নিয়োগ কিভাবে নির্ধারিত হবে, অর্থাৎ মানুষ কোথায় কি কাজ করবে এটি কিভাবে নির্ধারণ করা হবে, এবং তার আয়টা এই নিয়োগ পেলে তাদের যে উৎপাদন কার্যক্রমে সে জড়িত হবে, এই উৎপাদিত পণ্য
যে সমস্ত উপকরণ কাজে নিয়োজিত আছে তাদের মধ্যে কিভাবে বণ্টিত হবে, এগুলো নিয়ে মূলত অর্থনীতি আলোচনা করবে বা অর্থনীতির আলোচনা বিষয়। এটা হলো জেমস কেইন্সের মত। এবং তিনি আরও বলেছেন অর্থনীতি হলো সীমাবদ্ধ সম্পদ এবং আয় ও নিয়োগ নির্ধারণকারী বিষয়সমূহের প্রশাসনিক পর্যালোচনা। অর্থাৎ এই যে আমাদের সীমাবদ্ধ সম্পদ আছে, সীমাবদ্ধ সম্পদকে আমরা কীভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে, জীবিকাকে সুন্দর এবং অর্থনৈতিক অগ্রগতি উন্নয়ন সাধন করতে পারি, এটি আলোচনা করে অর্থনীতির মূল বিষয়। এরপরে আরও অনেক অর্থনীতির বিভিন্নভাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন। আমি সবগুলি এখানে নিয়ে আসিনি, অল্প কয়েকজনের সংজ্ঞা নিয়ে এসেছে। যেটি আনিনি তার মধ্যে একটি সংজ্ঞা, উল্লেখযোগ্য সংজ্ঞা হলো এল রবিন্সের সংজ্ঞা। এল রবিন্স মূলত বলেছেন যে ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার এজ এ রিলেশনশিপ বিটুইন এন্ডস অ্যান্ড স্কোয়ার মিনস। অর্থাৎ অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান যেটি সমাজের সম্পদ নিয়ে আলোচনা করে এবং সমাজের সম্পদের বিকল্প ব্যবহার কীভাবে ব্যবহার করা যায় এবং মানুষের সম্পদ এবং অভাবের মধ্যে কীভাবে সমন্বয় সাধন করা হয়, এটি অর্থনীতির আলোচ্য বিষয়। এখানে তিনি নতুন একটি ধারণা যোগ করেছেন যে সম্পদের বিকল্প ব্যবহার। সম্পদের বিকল্প ব্যবহার বলতে আমরা যেটি বুঝে থাকি সেটি হলো যে একই সম্পদ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন যদি উদাহরণ হিসেবে বলি যে তোমরা স্কুলে কলেজে আসার জন্য বের হয়েছো, তোমাকে বাসার থেকে টাকা দেওয়া হলো 20 টাকা, যে তুমি এটি নিয়ে যাও তোমার পকেট খরচের জন্য। এই 20 টাকা দিয়ে তুমি কাজ করতে পারো, রিক্সা ভাড়া দিয়ে কলেজে আসতে পারো, অথবা তুমি একটা কলম কিনতে পারো, অথবা তুমি কিছু খেতে পারো। কিন্তু তিনটি কাজ একই সঙ্গে করা সম্ভব নয়। এখন তুমি এই টাকা দিয়ে কি করবে এটি তোমাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ 20 টাকা আমরা 3টা বিকল্প কাজে ব্যবহার করতে পারি। রিক্সা ভাড়া দিতে পারি, খেতে পারি, অথবা একটা খাতা কিনতে পারি। ঠিক একইভাবে একটা জমিকে কি করতে পারি, আমরা ধান উৎপাদন করতে পারি, পাট উৎপাদন করতে পারি, গম উৎপাদন করতে পারি, কিন্তু একই সঙ্গে সব ফসল উৎপাদন করা সম্ভব নয়। তাহলে সম্পদ আমাদের একটি, কিন্তু এটা কি করতে পারি, আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এটি হলো সম্পদের বিকল্প ব্যবহার। এই ধারণাটি নিয়ে এসেছেন এল রবিন্স। অর্থনীতির পূর্ণাঙ্গ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন অধ্যাপক পল স্যামুয়েলসন। তিনি বলেন কিভাবে মানুষ ও সমাজ অর্থ দিয়ে বা অর্থ ছাড়া বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনের ক্ষেত্র নির্বাচনের মাধ্যমে বিভিন্নভাবে ব্যবহারযোগ্য অপ্রচুর উপাদান সময় নিয়োগ করে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বর্তমান ও ভবিষ্যতের ভোগের জন্য উৎপাদিত দ্রব্যসমূহ বণ্টন করে অর্থনীতি তার পর্যালোচনাকারী শাস্ত্র। তাহলে এখানে যেটি দেখতে পাচ্ছি যে মানুষ কি করবে, মানুষ ও সমাজ অর্থ দিয়ে বা অর্থ ছাড়া বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনের ক্ষেত্র নির্বাচন করবে। আমরা কোন দ্রব্য কোথায় কিভাবে উৎপাদন করব সেটা নির্বাচন করবে। সেটা অর্থ দিয়ে হতে পারে, অর্থ ছাড়াও হতে পারে। এই ক্ষেত্র নির্বাচন করা হচ্ছে মানুষ এবং সমাজের কাজ। এটি কিভাবে করবে, এই বিষয়টি অর্থনীতি পর্যালোচনা বা আলোচনা করবে। এবং বিভিন্নভাবে ব্যবহারযোগ্য অপ্রচুর উপাদানসমূহ নিয়োগ করে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বর্তমান ও ভবিষ্যতের ভোগের জন্য উৎপাদিত দ্রব্য সমূহ বণ্টন করে অর্থনীতি তার তাহলে এখানে মানুষ যে সমস্ত উৎপাদনের ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলি নির্বাচনের মাধ্যমে উৎপাদন করবে এবং উৎপাদনের যে দ্রব্যসমূহ আমরা উৎপাদন করছি সেই উৎপাদিত দ্রব্যসমূহ নিয়োগকৃত যে উপকরণগুলি আছে এই উপকরণগুলির মধ্যে কিভাবে বণ্টিত হবে এই আলোচনা করা, এটি হলো অর্থনীতির মূল বিষয়। তাহলে পল স্যামুয়েলসনের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে অর্থনীতি হলো এমন একটি শাস্ত্র যে শাস্ত্র অর্থ দিয়ে বা অর্থ ছাড়া কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের ক্ষেত্র কিভাবে নির্বাচন করবে, কোথায় কোন দ্রব্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এটি আলোচনা করবে এবং একই সঙ্গে উৎপাদিত যে দ্রব্য বা উৎপাদিত যে উপকরণ সেগুলি উৎপাদনের উপকরণগুলির সঙ্গে মধ্যে কিভাবে বণ্টন করে দেওয়া হবে এটি পর্যালোচনা করাই হলো অর্থনীতির মূল কাজ। এর পাশাপাশি অর্থনীতি উন্নততর সম্পদ বণ্টন এবং বণ্টন পদ্ধতির আয় সুবিধা নিয়ে আলোচনা করে। যে অর্থনীতি যে উৎপাদিত পণ্যগুলি আছে পণ্যগুলি কীভাবে বণ্টন করলে
সমাজের সুষম বিকাশ সাধিত হবে বা সুবিধাগুলি কি কি আছে এগুলো নিয়েও অর্থনীতি আলোচনা করে। এবং স্যামুয়েল সঙ্গের সংজ্ঞার যদি আমরা পর্যালোচনা করি, এখানে বলতে পারি এই সংজ্ঞাটি খুবই উন্নত এবং প্রসারিত, আলোচনার ক্ষেত্র অনেক বেশি, এবং এই সংজ্ঞার দুটি বিষয় স্পষ্ট হয়ে প্রতিফলিত হয়। একটি হলো দুষ্প্রাপ্যতা, অপরটি হলো নির্বাচন, যেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা এখানে শেষ করছি। করোনাকালীন সময়ে তোমরা ভালো থেকো। আমরা পরবর্তী ক্লাসে এই যে দুটি বিষয় নিয়ে আমরা শেষ করলাম, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, এটি দিয়ে আমরা শুরু করব। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সকলকে।